জ্যোতির্বিজ্ঞান মতে আমি ব্যক্তিগতভাবে যেটা জানি যে ফিউচার প্রেডিক্ট করা, ভবিষ্যতে কি হবে সেটা গণনা করা, সেটা সায়েন্টিফিকলি হোক বা কোনো গাণিতিক সমীকরণের মাধ্যমে হোক। আমি যদি বর্তমান সময়ে দেখি তো বিভিন্ন ধরনের টেকনোলজি এসেছে বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমি যদি কয়েক হাজার বছর বা কয়েকশো বছর পেছনের দিকে চলে যাই তখন কিন্তু এত টেকনোলজি বা এত ইনস্ট্রুমেন্ট ছিল না। তো তখনকার দিনে যে সমস্ত মুনি ঋষি হোক বা মহারাজা হোক বা যে জ্যোতির্বিজ্ঞানীরা ছিলেন, তারা শুধুমাত্র গ্রহ নক্ষত্রকে দেখে তাদের অবস্থানের ভিত্তিতে গাণিতিক সমীকরণের মাধ্যমে এই জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টকে চালাতো। তো এটাকে আপনি কিভাবে মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে এত পুরনো দিনেও টেকনোলজি ছাড়া কিভাবে মানে জ্যোতির্বিজ্ঞানটাকে মানে করতো, চালিত করতো? প্রথম কথা, জ্যোতিষ বিষয়ে যেটা আমার বলার, মানে যেটা আমরা জেনে এসেছি, বর্তমানে যে এডুকেশান সিস্টেম চলছে এটা ইংরেজি শিক্ষা ব্যবস্থা বা তোমার ব্রিটেনের শিক্ষা ব্যবস্থা এখানে চলছে। ইংরেজরা এসে যেটা শিখিয়ে গেছে এবং তারা এসে এটা দেখাতে চাইছে যে যা কিছু আবিষ্কার ওনারাই করেছেন, আমাদের হিন্দুরা কিছুই করেন। আর আমরা কুসংস্কার পন্থা অবলম্বন করে চলছি, এই সব কিছুই কুসংস্কারে আমরা আচ্ছন্ন, এরকম কিছুই না। গ্যালিলিও যখন দূরবীন আবিষ্কার করেনি বা তার আগেও আমরা সূর্যদেবের উপাসনা করতাম এবং চন্দ্রগ্রহণ থেকে আরম্ভ করে আরও যে অন্যান্য নক্ষত্র, সপ্তঋষির যে 7টা নক্ষত্র আছে, কিংবা শুকতারা বলো, কিংবা 9টা যে বাকি যে গ্রহ আছে যেরকম বুধ, শুক্র, মঙ্গল, বাকি যে শনি, তারপরে ইউরেনাস, নেপচুন, এগুলো সম্বন্ধে ভারতীয় ঋষিরা অনেক আগে থেকেই জানতেন এবং এগুলো নিখুঁত কতদিনে ঘোরে এবং তার কতদিনে সেটা হচ্ছে তার প্রভাব কি করে পৃথিবীর উপরে আসে এবং এইগুলো তারা আগে থেকেই ক্যালকুলেশন করা ছিল। এবং আমরা যদি হনুমানের যে আছে, সে যে হনুমান যে সূর্যদেবকে একবার ওই আপেল ভেবে খেতে গেছিলেন, তো সেখানেও হনুমান কতখানি জাম দিয়েছে সেগুলোর ক্যালকুলেশন। ইভিন যখন স্কেল আবিষ্কার হয়নি, স্কেল যদি বলে স্কেল উনারা আবিষ্কার করেছেন, তাহলে রামজি যে কত পদ অতিক্রম করেছিলেন, রামায়ণে আমরা এত যোজন পদ হচ্ছে অতিক্রম করেছিলেন। হনুমানজি ওই শ্রীলঙ্কা থেকে কত যোজন উড়ে গিয়ে হিমালয়ে এসে দ্রোণগিরি পর্বত থেকে মৃত সঞ্জীবিনী নিয়ে গেছিলেন। তো এগুলো তাহলে এই যে ডিস্টেন্সগুলো তাহলে ওনারা জানলেন কি করে? নিশ্চয়ই এই যোজন, ক্রোশ, কিমি এগুলো বহু কাল পূর্ব থেকে গণনার মধ্যে ছিল। তখনও হচ্ছে ওই জায়গায় হচ্ছে সূর্যোদয়, সূর্যাস্ত কটার সময় হবে না হবে সব কিছুই তো জ্যোতিষের আয়তায় ছিল। নাহলে কি করে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ? আমাদের তো পূর্বপুরুষেরা মানে মুনি ঋষিরা তো 10 বছর 25 বছর পরে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কবে হবে কি না হবে তারা তো ক্যালকুলেশন করে বলে দিতে পারতেন। তো আজকে দূরবীন আবিষ্কারের পরে প্রমাণ করে বলছে যে না, চন্দ্রও আছে, পৃথিবী, সূর্যও আছে, বুধ আছে, হ্যান আছে, এর চারপাশে শনির চারপাশে বলয় আছে, হ্যান ত্যান। তো এইগুলো পরে উনারা স্থূল ডিভাইস বের করে ওগুলো অবলোকন করে বলছেন, কিন্তু উনারা তো সূক্ষ্ম দৃষ্টিতে অনেক পূর্বকাল থেকে সবগুলো অবগত ছিলেন, নাহলে কি করে হলো? তো তাহলে অ্যাকচুয়ালি আমরাই আগে থেকে এগুলো এই যে ক্যালকুলেশন বলো, যে কোনো ক্যালকুলেশন, এতদিনের ক্যালকুলেশন নিশ্চয়ই তাহলে ওনারা সূক্ষ্মভাবে সুসম্পন্ন করতে পারছিলেন। নাহলে আমরাও ছোটোবেলায় যদি তুমি কুষ্টি বিচার করতেও দেখো, গ্রহ নক্ষত্রের যে দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলোও আছে। মানে একটা মানুষের ধরো শনির দশা কতদিন চলবে, রাহুর দশা কতদিন চলবে, কিংবা শুক্রের দশা, বৃহস্পতির দশা, এই দশাগুলো চলবে কতদিন চলবে, তার জীবনে ভালো মন্দের বিচার সব কিছু তো আরও বেশি করে নিখুঁত করে দেওয়া আছে। টেকনোলজি আমরা পরে নিয়ে এসেছি, তো ওই যে ক্যালকুলেশনগুলো যেগুলো হাতে হতো
সেটা এখন ওই একই প্রোগ্রামিং করে সেটাকে কম্পিউটারাইজ বা অ্যাপ বেসড করা হয়েছে। বাস, বাকি আর কিছুই হয়নি। বাকি ওই সেমই জিনিস আছে, ওই ফর্মুলাই বলতে পারো প্র্যাকটিক্যালি কাজে লাগানোর জন্য, মানে মানুষের লজিস্টিক্স পাওয়ার কিংবা ম্যান পাওয়ার কমানোর জন্য ওটা হচ্ছে যান্ত্রিকভাবে প্রোগ্রাম বানিয়ে ওটা করা হয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে বা কোনো জ্যোতিষীকে দেখলে আমরা সাধারণ মানুষরা প্রথমেই জানতে চাই যে আমার হাতটা দেখুন, বলুন ভবিষ্যতে কি হতে পারে। আমরা কোনো জ্যোতিষীকে দেখলে আমাদের এটা প্রথম ইচ্ছা থাকে শুধুমাত্র হাত দেখে ভবিষ্যৎ প্রেডিক্ট করা বা ফিউচার প্রেডিক্ট করা। তো এর মধ্যে গাণিতিক সমীকরণ বা কোনো সায়েন্টিফিকের কি মিল আছে হাতের রেখার সঙ্গে ভবিষ্যৎ দেখার বা ভবিষ্যৎ প্রেডিক্ট করা? সায়েন্টিফিক কি লিঙ্ক আছে এর সঙ্গে? অ্যাকচুয়াল হস্তরেখা বিজ্ঞান এটাকে বলে, হস্তরেখা বিদ্যা বা হস্তরেখা বিজ্ঞান। তো শুধুমাত্র হাত দেখে কারোর ভবিষ্যৎ গণনা করা যায় না, অনেক ব্যাপার থাকে একটা জীবনে। শুধু যে একটা মানুষের জীবনে ভালোর প্রভাব থাকে, মন্দের প্রভাব থাকে না এমন নয়। মানুষের জীবনে মাল্টিপল সব জিনিসকে একসঙ্গে দেখা উচিত। যেরকম একজনের জন্ম তারিখেরও প্রভাব একজন মানুষের কাজ করে, নামেরও প্রভাব কাজ করে, তারপরে চারিত্রিক গঠন যেটাকে বলছে সামুদ্রিক শাস্ত্র, তো তারও প্রভাব মনুষ্য জীবনে আসে। তারপরে হস্তরেখা মানে ব্যক্তি যে কর্ম নিয়ে জন্মগ্রহণ করেছে এবং যে কর্ম করছে সেটা হস্তরেখায় পাওয়া যায়। যেহেতু হাত দিয়ে আমরা কর্ম করি, তো কর্ম যেভাবে সম্পাদন করছি তারই ফল আমরা হাতে দেখতে পাই, এবং যে কাজগুলো করে এসেছি তার বর্তমানে সেটা প্রেজেন্ট আছে জমা, এবং তা সেই অনুযায়ী সুদূর প্রসারী একটা সম্ভাবনা দেখা যায়। যেরকম আমি যে জায়গাতে আছি নিশ্চয়ই পা ফেললে তার পাশের জায়গায় ফেলবো, লাফ দিলে বড়জন 2-5 হাত দূরে লাফ দিতে পারবো, এর বেশি তো দূরে লাফ দিতে পারবো না। তাহলে ওই এরিয়ার ভেতরেই আমি একটা লাফ দিই, ডায়ে যাই বাঁয়ে যাই, যেদিকেই যাই ওই এরিয়ার ভেতরেই থাকবে। তো সেই জন্যে সেটা আমরা সম্ভাবনা ওখান থেকে আমরা বর্তমান স্থিতি অনুযায়ী আগে যে ভবিষ্যৎ আসতে পারে সেটা সম্ভাবনা বলতে পারি। এটা 100% রাইট হবে এমন কোনো গ্যারেন্টি নেই। আর ব্যক্তি চাইলে এটাকে পরিবর্তনও করতে পারে, যেহেতু কর্ম করে আবার ওটাকে পরিবর্তন করা যায়, কর্মের সংশোধন করলে ওটা পরিবর্তনও হবে। আর যেটা আসে ঠিকুজি বা কুষ্টি, যেটা জন্ম তারিখ এবং জন্ম সাল এবং জন্ম সময়ের উপরে এবং জন্মস্থানের উপরে নির্ভর করে। তো এটা দিয়ে ব্যক্তির কুণ্ডলী তৈরি হয়, মানে কুণ্ডলীতে বিভিন্ন গ্রহ কোন ঘরে কিভাবে, দ্বাদশ ঘরের কোন ঘরে কার সাথে সমন্বয় করছে, কিভাবে অবস্থান করছে তার উপরে, এবং তার উপরে দশা মহাদশাও কার্যকারী থাকে। তো এতগুলো বিষয় নির্ভর করে কোনো ব্যক্তির ভবিষ্যৎ জানার জন্য। এবার এর সবকটাকেই পরিবর্তন করা যায়। একজন জ্যোতিষীর কাছে একজন ব্যক্তি কেন আসবে, মানে যে রূপ রোগ হলে পরে লোকেরা ডাক্তারের কাছে যায়, তো ডাক্তার কি করে তাকে ওষুধ সুস্থ থাকার জন্য নিয়মাবলী বলে দেন, এবং সেগুলো ফলো করলে আস্তে আস্তে একটা সময় পরে একটা তার শারীরিক সুস্থতা আসে বা সে একটা নির্দিষ্ট মানে রোগ থেকে মুক্তি পায়। তো সেরকম জ্যোতিষের ক্ষেত্রে মানুষের ভালো সময় খারাপ সময় আসে জীবনে। যেরূপ আমাদের দিন রাত্রি আছে, সকাল আছে, মধ্যাহ্ন আছে, সন্ধ্যা আছে, তারপরে রাত্রি আছে, তো এরকম করে মনুষ্য জীবনেও সময়কাল প্রতিনিয়ত আসে। আবার এই যে সময়কাল, একটা প্রাকৃতিক সময় আছে। প্রাকৃতিক সময় মানে যেটা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সমগ্র প্রকৃতি জাগে আবার ঘুমায়, এটা প্রাকৃতিক সময়। আরেকটা আছে আভ্যন্তরীণ সময়, মানুষের অভ্যন্তরেও হয়েছে, সেখানেও সূর্য ওঠে, সূর্যাস্ত হয়, চন্দ্রেরও ক্ষয় হয়, চন্দ্রেরও মানে পূর্ণতা লাভ হয়। আবার তো এই একই প্রসেসও মানুষের দেহাভ্যন্তরেও আছে, এবং সেখানেও জাগরণ আছে, সেখানেও নিদ্রা আছে।
তো একটা ব্যক্তি যেরকম প্রকৃতি সন্ধ্যা মানে সূর্য ডোবার পরে ধীরে ধীরে নিদ্রায় ঢলে পড়ে, কিন্তু আমরা এখন কি করছি, পূর্বের কালে লোকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, সূর্য ওঠার আগে তারা সকলে জেগে যেতেন, যখন পাখিরা জেগে উঠতো তখন জেগে উঠতো। কিন্তু এখন আমরা কি করেছি, নিজেরা এই কৃত্রিম লাইট তারপরে নানা কিছুর ব্যবহার করে আমরা এখন রাত 10টা, 10:30, 11টা নিজেদের প্রয়োজন মতো করে জাগছি, ঘুমাচ্ছি, আবার নিদ্রা থেকে সকালের পরেও অনেকে উঠছে, কেউ রাত জাগছে, দিনের বেলা ঘুমাচ্ছে। তাহলে সে তার টাইমটাকে নিজের মতো করে লিড করছে। তাহলে নিদ্রার সময় ছিল রাত, কিন্তু সে দিনের বেলাও তো নিদ্রাকে আনয়ন করে রাত আনয়ন করছে। তো তাহলে এই যে নিয়মগুলো তখন মানুষের সময়গুলোকে বা দশাগুলোকেও পরিবর্তন করে। এর জ্বলন্ত উদাহরণও আছে, যেমন ধরো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ডিক সাইকেল বা এটা কিন্তু এক প্রকারের প্রকৃতির যে একটা সাইকেল আছে, তো সেটা মানে সক্রিয়তার প্রমাণ। দ্বিতীয় হচ্ছে আপনি যেরকম একদিন খাওয়ার সময় যেটা খেলেন, নেক্সট দিন কিন্তু ওই সময়ে খিদে লাগবে, বা যে সময় ঘুমোন ওই সময় ঘুম পায়। মধ্যাহ্নের সময় যেরকম অনেকের খিদে পায়, তাই না, মধ্যাহ্ন সময় তো লোকের বেশি করে খিদে পায় না, তো তাহলে এই যে খিদে পাওয়া, তো এই যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কার্যকারীভাবে কাজ করে। এবারে হাতের রেখা দেখে আমরা ফিউচার কি করে দেখতে পাবো? তো ফিউচার দেখার অর্থ মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, যেভাবে কাজকর্ম করে, তার সংস্কার তার হাতের রেখাতে, শরীরে, মনে সব জায়গায় ফুটে ওঠে। যেমন ধরো আমি কোথাও রাগ করেছি, তো রাগ করার পরে আমার চোখে মুখে অ্যাঙ্গারের ছাপ থাকবে, চোখ লাল থাকবে, চোখ মুখ উস্কো খুস্কো থাকবে। তো সেরকম আমরা যেভাবে কাজকর্ম বা চিন্তাধারা নিয়ে চলি, সেটার ছাপ আমাদের হাতের রেখার উপরেও চলে আসে। তো তখন ওই হাতের রেখা দেখে হাতে অবস্থানকারী গ্রহ, মানে এখানেও বিভিন্ন গ্রহের অবস্থান আছে, যেমন তর্জনীর নিচে বৃহস্পতির স্থান আছে, মধ্যমার নিচে শনির স্থান আছে, অনামিকার নিচে রবির স্থান আছে, কনিষ্ঠার নিচে বুধের স্থান আছে, বুদ্ধাঙ্গুলেষ্টের নিচে শুক্রের স্থান আছে। তো এইরকম করে অনেক গ্রহগুলো এখানে অবস্থান করছে, এবং তাদের উপরে দিয়ে যে বিভিন্ন রেখার যাতায়াত, সেগুলো স্টাডি করে যারা জানেন এই বিষয়ে, তারা ওইগুলো স্টাডি করে ব্যক্তির পূর্বজন্মে করা কাজ এবং ভবিষ্যতে যেটা হতে পারে এবং বর্তমানে কি চলছে সেটার সম্ভাবনা বা সেটাকে তারা ব্যক্ত করতে পারেন। তো এটা জেনে পরে ব্যক্তি কোন গ্রহ মানে খারাপ আছে, মানে কমজোর আছে, কোনটা সবল আছে, সেই অনুযায়ী তার প্রেডিকশান করলে, যেমন ধরো রবি সূর্য কারোর ডাউন আছে কিংবা কমজোর আছে, তো তার মানে তার পিতার সাথে মতের মিল নাও হতে পারে, কারণ পিতা সূর্যকে রিপ্রেজেন্ট করে। আবার ডাইজেশন সিস্টেম ঠিক থাকবে না, কারণ সূর্য কমজোর হলে হজম শক্তিও কমজোর হয়ে যায়। সমাজে লোকেরা ততটা তাকে গুরুত্ব দেবে না, কারণ সূর্য কমজোর হলে মানযশ কমে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তি এটার প্রেডিকশান কি করবে। তো এটার জন্য কি সূর্য যে বাহ্যিকভাবে আমরা সূর্যকে রেগুলার দর্শন করে থাকি, তো সূর্যদেবকে প্রতিদিন যদি সূর্যার্ঘ্য দেওয়া যায়, সূর্যকে প্রণাম করা যায়, কিংবা সূর্যের মেডিটেশন করা যায়, তাতেও সূর্য ধীরে ধীরে করে আপ হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে বড়দেরকে, পিতার সঙ্গে যে গন্ডগোল আছে কিংবা যদি মতবিরোধ থাকে সেটাকে অ্যাডজাস্ট করা, ডাইজেশন সিস্টেমকে ইমপ্রুভ করা, যোগব্যায়াম করা। তো এরকম করে বেশ কিছু প্রসেস আছে যেগুলো যদি সে ফলো করে, কিংবা লিভার জাতীয় যেসব রোগ থাকে সেগুলো যদি সে ট্রিটমেন্ট করা শুরু করে, আস্তে আস্তে তার সূর্য বলবান হতে শুরু করবে। এবং এরূপ জায়গা না যাওয়া যেখানে সূর্য কমজোর, মানে মান যশ কমে যায়, কিংবা এরূপ ভোজন না করা উচিত যেটাতে খুব তীব্র তামসিক, কারণ সূর্য হচ্ছে দেব শক্তি, মানে সাত্ত্বিক শক্তি। তো সাত্ত্বিক শক্তি হচ্ছে, তো সাত্ত্বিক ভোজন করা, সাত্ত্বিক ব্যক্তিদের সংস্পর্শে থাকা, এরূপ যদি করে আস্তে আস্তে করে তার সূর্যের গুণবত্তা বা মানযশ ধীরে ধীরে বাড়তে থাকে, এবং শারীরিক সমস্যা, ক্লেশ, এগুলোও ধীরে ধীরে ঠিক হতে থাকবে।